নতুন এবং উন্নত সফেদ, এতে আছে স্মার্ট জাইমসের শক্তি। স্মার্ট জাইমসের শক্তি মানে দাগ দূর করে, জামা কাপড়কে রাখে সুগন্ধময়। যিনি একসময় দাপুটে বাম নেতা, কিন্তু জোড়া খুনের দায়ে যাকে 12 বছর জেল খাটতে হয়েছিল, দুলাল বন্দ্যোপাধ্যায়। খুনি দুলাল বন্দ্যোপাধ্যায় নিজেকেই বলছেন তিনি যে এরকম কথা তাকে শুনতে হয় রাস্তাঘাটে। আরও কি শুনতে হয়, এখনও কেমন, কি বিশ্বাস করেন, এরপরে আমরা সেই অংশটা শুনব দুলাল ব্যানার্জির মুখ থেকে সরাসরি। বিচার ব্যবস্থা 13 বছর আপনাকে জেল খাটালো, তথ্য প্রমাণ এমন কিছু ছিল বলেই তো বিচারক আপনাকে জেলের সাজা শুনিয়েছিল। একটা কথা বলি আপনাকে, এখনো নাইজেল আকারা বেঁচে আছে। নাইজেল আকারা যার কথা বললাম, জানি। আচ্ছা, ভিকিকে জিজ্ঞেস করবেন, জেলে বেয়ারফুট লয়ার বলে একটা ক্লাস হয়, যাদের কাজ হচ্ছে ওই একটু শিক্ষিত ছেলেদের ন্যায় নিয়ে প্রাক্তন জাজ যারা, তারা এসে বলে, এবং যারা নাকি খুব দরিদ্র ইনমেটস, আবাসিক আসামি বলা হয় না, জেলের ভাষা আসামি, ওই ইয়ের জন্য সংশোধনাগার বলে। হ্যাঁ, এদের কিছু পলিটিক্যাল টাস্ক, পলিটিক্সে কীভাবে, পলিটিক্স বলছি, আইনগতভাবে কি করলে কি সুযোগ সুবিধা সরকারের পক্ষ থেকে পাবে, এমনি বিনা পয়সায় উকিল পাওয়া যাবে, এই পদ্ধতিগুলো শেখাবার জন্য জাজরা আসতেন, এবং শিক্ষিত যারা, মানে গ্র্যাজুয়েশন যাদের আছে তাদেরকে শেখাতেন। তা একদিন হঠাৎ আমি আমার ইয়েতে বসে আছি, যেখানে আমি ইনচার্জ, যে ঘরে 25 ডিগ্রি সেটার নাম ছিল, তা ওখানে এসে আমাকে ভিকি, ডাকনাম নাইজেল, ডাকছে, ডেকে বললো, দোলদা তোমাকে একটু ডাকছে ওয়েলফেয়ার অফিসার। তা মাঝে সেই ডাকে, তা আমি গেলাম। ওয়েলফেয়ার অফিসার বলছে, আপনাকে যে সাজা দিয়েছে, ও জানতো সব, ওয়েলফেয়ার অফিসার, দক্ষিণ 24 পরগনা বাড়ি, নামটা মনে পড়ছে না, আমি পরে জানিয়ে দেবো আপনাকে। আপনাকে যে সাজা দিয়েছে, সে ক্লাস করতে এসছে আজকে, গোপাল সরকার, শিয়ালদার এখানে থাকে, এখন বোধহয় বেঁচে আছে সম্ভবত। আমাকে যেদিনকে সাজা দেয়, মাঝে একটুখানি বলে রাখি, তার 2 দিনের মধ্যে 29শে আগস্ট, 30শে আগস্ট, 28শে আগস্ট, 30শে আগস্টের পরে সে রিটায়ার করবে। আমাকে সাজা দেওয়ার পরে নতুন একটা পোস্ট ক্রিয়েট হয় অ্যাসেম্বলিতে, সেখানে সে চাকরি পায় রিটায়ার করার পরে। গোপাল সরকার বলছে, ইন প্রেজেন্স অফ 18 জনের উপস্থিতিতে, গোপাল, দ্যাট ভেরি ল্যাঙ্গুয়েজ হি আটার্ড ইন প্রেজেন্স অফ মি। দুলালবাবু আমাকে ক্ষমা করবেন, আমার কিছু করার ছিল না। আপনাকে সাজা পাওয়ার 7 দিন আগে পর্যন্ত বলেছে আমাকে, কোর্টে কেস ছিল, এই কেসের শেষ, যে আমি তো 29 তারিখে রায় দেবো, দিয়ে আমি রিটায়ার করবো, আপনি ভালো করে বেরিয়ে গিয়ে ট্রিটমেন্টটা করাবেন, আপনার অনেকগুলো রোগ আছে, ট্রিটমেন্টটা করাবেন ভালো করে। আমি তো তখন বিন্দাস যে আমি খালাস হয়ে যাচ্ছি। ঢুকছি যখন, তখনও পর্যন্ত শর্ট হ্যান্ড করে, যে সে পর্যন্ত বলছে মিষ্টি খাওয়াতে। বুঝতেই পারছেন রিয়াকশানটা কি। কয়েক হাজার ছেলে আমাকে রিসিভ করার জন্য বাস পাস করে আলিপুর সেন্ট্রাল জেলে গেছে, 19 নম্বর ঘরের সামনে। আমাকে গোপাল সরকার বলছে, ক্ষমা করবেন, আমার কিছু করার ছিল না। ওইখানে 18 জন যারা বসেছিল, প্রত্যেকে বলতে গেলে, একজন আওয়াজ তুললো, পরে সবাই আওয়াজ তুললো, তাহলে আপনি আমাকে কি শেখাতে এসছেন আমাদের? আইনে করতে পারলেন না, নির্দেশে করলেন। আইনে লেখা আছে, ওখানে পেপার বুকে লেখা আছে এখনো, কোয়েশ্চেন ডাজ নট অ্যারাইজ দুলাল ব্যানার্জি ওয়াজ দেয়ার অর নট স্পটে।
question does not arise as because he is such a influential person বলে দিয়ে লেখা আছে he was elected from the jail like CI2 organization. He can do anything anywhere. সাজার অন্যতম যখন আইনে ক্রসে কোনো কিছুতে পাওয়া গেল না তখন সে বলছে যেটা আইনের মধ্যেই পড়ে না, আমি কোথা থেকে কি সেক্রেটারি হয়েছি, প্রেসিডেন্ট হয়েছি, অমুক তমুক, সেটা আইনের মধ্যে পড়ে না, খবরের কাগজে দিয়েছে। প্রশ্নই ওঠে না দুলাল ব্যানার্জি ওখানে সে ছিলেন কি না ছিলেন। এমন ইনফ্লুয়েন্সিয়াল লোক, আমি যে কোনো জায়গা থেকে যে কোনো এরকম বড় ক্রাইম করে দিতে পারি। আমি যদি জেলে যদি একটা অর্গানাইজেশনের আমি সেক্রেটারি হতে পারি, আই ক্যান ডু এনিথিং ফ্রম এনিওয়্যার। এটা বিচার। কয়েকটা নাম বলতে আমার ইচ্ছা করে কিন্তু বলতে পারবো না। তারা এখন সর্বোচ্চ পদে সুপ্রিম কোর্টের জাজ আমার উকিল ছিলেন। কোনোদিন যদি সুযোগ হয় রিটায়ার করার পরে তাদের ইন্টারভিউ নেবেন। কী বলেছিল আমার স্ত্রীকে, আমার পার্টির লোককে, যে কিচ্ছু করার নেই দুলালবাবুকে, যেখান থেকে অর্গানাইজেশন যেখান থেকে যা হচ্ছে, এখন সুপ্রিম কোর্টের মেইন জাজ, ওইখানটা আপনারা ঠিক করুন। আমার স্ত্রীকে বলেছিল, কিছু মনে করবেন না, আমি পারছি না করতে কিছু। এত কিছু বলার মধ্য দিয়ে আমি আজকে লাল ঝান্ডাটা ধরে আছি গর্বের সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে। পার্টি তো ফেরায়নি আপনাকে। আবার বলছেন সেই কথা, পার্টি ফেরাবে আর আমি সেটা গ্রহণ করবো, এটা কোথা থেকে ঠিক হলো? আমারও তো এই বিচারের ওপরে, যে বিচারের মধ্য দিয়ে আমি গিয়েছিলাম, এই বিচারকে যারা অর্গানাইজ করেছে তাদের কাছেও তো আমার কিছু জবাব নিতে হবে। কি জবাব নেবেন? গৌতম দেব আমার মেয়েকে কিছুদিন আগে, ছোট মেয়েকে সুশ্রুতে, আমি চোখটা দুটো চোখে অপারেশন হচ্ছে, আমার মেয়ে অফিস কামাই করে, আমার সাথে আরও 4-5 জন কমরেড। গৌতম দেব বেঁচে আছে, কোনো অসুবিধা নেই, আপনি জিজ্ঞেস করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাকে আমার মেয়ে জিজ্ঞেস করছে, ওই যে গৌতম জেঠু। আমি কোন গৌতম জেঠু? বলে গৌতম দেব। গৌতম জেঠু হলো কবে? গৌতম আমাকে দাদা বলে ডাকে, গৌতমের দাদার দাদা আমার বন্ধু। কোথায়? গেলাম, দেখলাম হুইল চেয়ারে বসে আছে, সামনেই সুস্থদের লনটা তো বড়, পরে সামনে গিয়েছি, করছে পাশে যে কমরেড ছিল, বেলগাছিয়ার কমরেড, তো বলছে দুলাল দা। কোন দুলাল? এই দুলাল ব্যানার্জি। হ্যাঁ, টুপিটা তুলে, দুলাল তে কী করেছো, তোমার চুলগুলো এরকম? আমি বললাম তুমি করেছো তো, তোমরা করেছো তো, তো জেলে গিয়ে তো এটা হয়েছে তো। হাতটা আমার চেপে ধরেছে, একদম ঘটনা বলছি, একদম তুমি সামনে থেকে ওকে জিজ্ঞেস করবে, তোমরা তো সাংবাদিক, তোমরা জিজ্ঞেস করবে। আমার মেয়ের হাতটা ধরে বলছে কি করছো? তো বললো জয়পুর থেকে করেছি, তারপর MA করেছি, চাকরি করছি। মেয়ের হাতটা ধরে বলল চেপে, যে আমরা তোমার বাবার প্রতি বিরাট অপরাধ করেছি, বাবার মতো মেরুদণ্ড করো, শক্তিশালী মেরুদণ্ড করো। আমাদের ভুলটা ক্ষমা করো, আর রাজনীতিটা মনে প্রাণে বাবার মতো করে করো। আমি আমার নেতৃত্বকে বলেছিলাম, আমি এই গৌতমের এই কথাটাই বলো তোমরা প্রকাশ্যে। আমি আবার আমার জায়গায় যতদিন বেঁচে থাকবো আমি করবো, তোমরা বললেও করবো, না বললেও করবো, কারণ তোমাদের পৈতৃক সম্পত্তি লাল ঝান্ডাটা নয়। সারা পৃথিবীর সবচেয়ে বড় পার্টি হচ্ছে লাল ঝান্ডার পার্টি, পৃথিবীর কোনায় কোনায় লাল ঝান্ডা ওড়ে, আমি সেই পার্টিটা করব। অতএব আবেগে কান্নায় গলা বুঝে আসে? আবেগ না থাকলে কমিউনিস্ট পার্টি করবো কী করে? এখনও তো চোখ দিয়ে জল পড়ছে, আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না। আমাকে 1000 লোক খুনি বলুক, 1000 লোক বলুক তোলাবাজ, সোশ্যাল মিডিয়াতে সামনে বলার হিম্মত কাউন নেই। আপনাকেও দায়িত্ব দিলাম, আপনি অঞ্চলে ঘুরে সত্যটা জেনে আসুন সাংবাদিক হিসাবে। কিন্তু আমি আমার পথে অবিচল। অনিল জানা তো বেঁচে আছে, তখন তো কাশীপুর থানার ওসি ছিল, জিজ্ঞেস করবেন তো, অনেক ইয়েতে তো আসে, জিজ্ঞেস করবেন তো সত্যিটা কি।
জিজ্ঞেস করবেন তো ওই ইয়েকে, পিপিকে, নবকুমার ঘোষ এখনও বেঁচে আছে, জিজ্ঞেস করবেন তো দুলালদেরকে, আইএও ছিল। আমার হাতের আংটিগুলো, মোবাইল ফোনটা হাত থেকে নিয়ে গেল যখন, দুটো, একটা বিয়ের আংটি, একটা মা দিয়েছিলেন আংটি, আজও পর্যন্ত দিয়েছে। দুটো আংটির দাম অন্তত কম করে হলো আজকে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা। কতবার বলেছি, দিয়েছে? 14 সালে থেকে আমি বেরিয়ে এসেছি। কোন সিস্টেমের মধ্যে তারা ছিল? লেফট তখন, বামপন্থীরা তখন সরকারে। কতখানি অধ্যত্ত ছিল, মানে কতখানি অবিচারের শিকার আমি পেয়েছি। কোন ক্ষমতা বলে, কোন রাষ্ট্রীয় ক্ষমতার বলে এত হিম্মত ওরা পায়? এখনও কাগজে রয়েছে, আমি যখন বলছি কাগজে ছেপেছে, আছে আমার কাছে আছে। হ্যাঁ, আপনাকে দিয়ে দেবো, আপনার ওগুলো দিয়ে দেবো, বাড়িতে দিয়ে দেবো। সিজার লিস্ট করেনি, কর্ডলেসটা ছুঁড়ে ফেলে দিল। আমাকে যখন অ্যারেস্ট করলো রাত্রি 1:30-2টার সময়, ডেকে নিয়ে অ্যারেস্ট করেনি। আমাকে বলে একটু দরকার আছে, একটু বাইরে আসুন। 5 জন আছে, পুলিশ ভক ভক করে মুখে মদের গন্ধ বেরোচ্ছে, সামনে যেতে পারছি না। কিন্তু আমাকে ছড়াতে পারেনি, হাজার চেষ্টা করে ছড়াতে পারেনি, পারবেও না। আমি যে মতাদর্শ মূল্যবোধে বিশ্বাস করি, আমি 1000 ভাগ গাছ নিয়ে সেইখানে আমি দাঁড়াবো। হ্যাঁ, মৃত্যু হতে পারে। কেউ দাঁড়ালো না আপনার পাশে? হ্যাঁ, কেউ দাঁড়ালো না আপনার পাশে? কোথা থেকে ঠিক হলো দাঁড়ালো না? কেন বলছেন আপনি বারবার করে এই কথা? আমি দাঁড়িয়ে আছে কি করে আজকে? কেউ না দাঁড়ালে? পাশে দাঁড়ানো মানে আপনি দাঁড়ানো মানে বোঝেন বুদ্ধ বাচ্চা, অনিল বিশ্বাস, এই দাঁড়ানোটা বোঝেন? কটা সংখ্যা তাদের? আমি কেন বললাম 95 ভাগ আর 5 ভাগ? যারা পৈতেধারী কমিউনিস্ট পার্টির 5 ভাগ, আর 95 ভাগ মানুষ যারা ব্রিগেড ভরায়, যারা শহীদের মৃত্যুবরণ করে, সেই মানুষগুলো দাঁড়িয়ে আছে তো আমার কাছে। আমার সোশ্যাল মিডিয়াটা খুলুন না, অন্য 5 জনেরটা দেখুন, আমারটা দেখুন, কত লোক কত কিভাবে বলে। দুলাল ব্যানার্জি খুলে দেখুন। সেখানে তো আপনি আরেকজন খুনের মামলায় অভিযুক্ত সুশান্ত ঘোষ, তার কথাও বলেন। হ্যাঁ, কি বলে? বাজে কথা বলে। সেও তো খুনে অভিযুক্ত। এবং আর অভিযুক্ত তো হাজার অভিযুক্ত হতে পারে। কঙ্কালটা যখন সুশান্ত ঘোষের বের করলো, এতে দেখা গেল যে নতুন জাঙ্গিয়া ফটফট করে রয়েছে, আর কঙ্কালটা পড়া আছে ধবধবে সাদা, তার মধ্যে কি ওই টোডি কোম্পানির জাঙ্গিয়াটা পড়ানো আছে। 5 সেকেন্ড না 7 সেকেন্ড লেগেছিল সুশান্ত ঘোষকে জামিন দিতে। আমার প্রোফাইলে তো সুশান্ত ঘোষের, আমার মেয়ের ছবি আছে, পড়ান্দা সবার ছবি আছে, সুশান্ত ঘোষের ছবি আছে। লোকে তো বলছে যে একজন খুনি আরেকজন খুনিকে সাপোর্ট করছে। আপনি কি বলবেন? না, সুশান্ত ঘোষের কথাটা আর এই মুহূর্তে সুশান্ত ঘোষের মতো মানুষকে তো প্রয়োজন। আজকে এই লড়াইয়ের ক্ষেত্রে সামনের সারিতে আসতে যে প্রয়োজন, বহু জায়গায় এই বৈঠক সভা টভা হচ্ছে, তো আমাদের তো প্রচুর বৈঠক সভা হচ্ছে, 3000, 4000, 5000, 7000 ঘরে ঘরে, অদ্ভুত রেসপন্স। এই জায়গাটায় এদেরকে এই সময়ে দাঁড়িয়ে এদের লড়াই, সেখানে প্রশ্ন করছে, অনেকেই তো প্রশ্ন করছে যে কি হলো, সেইভাবে তো দেখা যাচ্ছে না সুশান্ত দাকে, তন্ময় দাকে, অমুক তমুক দেখা যাচ্ছে। আজকে এদের তো প্রয়োজন। পার্টি বুঝতে পারছে না, আপনাদের পার্টি বুঝতে পারছে না যে এদের প্রয়োজন? পার্টি বুঝতে পারছে না বললে তো ভুল হবে। নাকি এটা বলবেন পার্টিতে রয়েছেন, নাকি এটা বলবেন পার্টির সদস্য তারা, নাকি এটা বলবেন সেই একই লড়াই, আপনাকে যে লড়াইটা লড়তে হয়েছিল, আপনি যে বিরোধিতার মুখে পড়েছেন, এখনো তাই রয়েছে? আমি তো পার্টি ম্যান নই, আমি লাল ঝান্ডা ম্যান, যেটার সবচেয়ে বড় ব্যাপ্তি সারা পৃথিবী ব্যাপী যে ঝান্ডাটা, এটা তো পার্টি ম্যান, অল দ্যাট পার্টি মেম্বার। তা এদের যে বাচনভঙ্গি, এদের যে ক্ষমতা, এদের বিগত দিনের ইতিহাস, বিগত দিনের লড়াইয়ের ক্ষেত্রে কমরেডদের মধ্যে কিছু কিছু প্রশ্ন তো কেউ বা সাধারণ নাগরিক, কমরেড বাদ দিন, কমরেড খুব কম, ওই যে বৈঠক সভাতে আসছে সাধারণ নাগরিকটা আসছে, যারা আমাদের ভোট দেয় না, এরকম বহু লোক আসছে, তারা বলছে কই দেখছি না তো সুশান্তদাকে, তো গতবার দেখলাম নির্বাচনে এরকম, তন্ময়দাকে দেখলাম ওখানে। এই কথাগুলো তো কি ভাবছে না ভাবছে, সেটা উচ্চতর নেতৃত্ব নিশ্চয়ই কিছু ভাবছে না আর কি। মানে এত চাপের মধ্যে, এত কিছুর মধ্যে উঠে দাঁড়াবার যে একটা জায়গা তো আসছে। কমরেডরা তো বলছেন, পার্টি সেক্রেটারি বলছেন, রাজ্য পার্টি সেক্রেটারি বলছেন, কমরেড সেলিম, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যে ব্যাপ্তিটা রেসপন্সটা আসছে,
একটা সেটা ভরসার হুমায়ুন জায়গা কবিরের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন সেলিম, তাই নিয়ে তো পার্টির মধ্যে সমালোচনার মুখে পড়েছে। হয়েছে। যেটা হয়েছে সেটা অস্বীকার করব কি করে? এখন কি অ্যাসপেক্টে সেলিম, মোহাম্মদ সেলিম কমরেড গিয়েছিলেন, তাতে কি অ্যাচিভ করেছে, কোথায় কি হয়েছে, সবটা জানলে তো আমি পার্টির ওই স্তরে থাকতে পারতাম। আমি তো পার্টির বহু বাইরে, আজকে এর কাছে খবর, কালকে এর কাছে খবর। আপনার মতো কিছু সাংবাদিক কিছু খবরাখবর দেন, ভালোবাসেন, তাদের মাধ্যম দিয়ে যতটুকুনি বুঝি, আর নিজের বৈষয়িক জীবনের অভিজ্ঞতা দিয়ে যেতে পারি। এটা পাঠ্যপুস্তক বা পার্টির কোনো পত্রিকায় কোনো লেনিন লিখে যাননি যে সুশান্ত ঘোষ ওখানে অমুক করবেন, হুমায়ুন কবিরের তো কাছে এইখানে সেলিম গিয়ে যাবেন। আপনার যে এলাকা, সেই এলাকায় আপনি প্যারালাল সংগঠন চালাচ্ছেন এখন। আমি তো বারবার বলছি আমি সিপিআইএমের অন্যতম একজন কর্মী। আমি সিপিআইএমের সমস্ত কাজে না যেতে পারলে আমার দুঃখ লাগে, কষ্ট লাগে, শারীরিক যেতে অসুবিধা পারেন হয়। না তো? কেন যেতে পারবো না? আমার তো কোনো জায়গায় যাওয়ার বাধা নেই। আমার পলিট ব্যুরো মিটিংয়ে আমি যেতে পারবো না, আমি রাজ্য কমিটির মিটিংয়ে যেতে পারবো না, আমি এরিয়া কমিটির মিটিংয়ে যেতে পারবো না। সাধারণ আমি কোনো কর্মী সমাজেও যেতে পারবেন না? কেন যাচ্ছি তো? এই তো লাস্ট কর্মী সভা হয়ে গেল, কল্লোল মজুমদার করে এলো, ওখানে ছিলাম, যথেষ্ট সম্মান নিয়ে ছিলাম, ইজ্জত নিয়েছিলাম। নতুন এবং উন্নত সফেদ, এতে আছে স্মার্ট জাইমসের শক্তি। স্মার্ট জাইমসের শক্তি মানে দাগ দূর করে, জামা কাপড়কে রাখে সুগন্ধময়। বামপন্থীদের আজকে এই পরিস্থিতি, আমি বলছি ভোটের জায়গা থেকে, রাজনৈতিকভাবে রাজ্যে ক্ষমতায় নেই, শূন্য এসে দাঁড়িয়েছে, তারপরে আপনার কাছে ভুল স্বীকার করছে না কেন? হ্যাঁ, ভুল স্বীকার করছে না কেন? কিসের ভুল স্বীকার করবে? যেটা গৌতম দেব বলেছেন সেইটুকু অংশ বলছে না কেন? কেন বলছে না তারা তো আপনাকে গিয়ে জিজ্ঞেস করতে হয়। গৌতম দেবকে আগে জিজ্ঞেস করুন যে আপনি এটা বলেছিলেন, দুলাল ব্যানার্জিকে ইন্টারভিউ দিয়েছিলেন, বলেছিলেন, আপনি কেন, আপনি তো একজন প্রতিষ্ঠিত নেতৃত্ব, আপনি এটা বলাতে পারছেন না দুলাল ব্যানার্জিকে পক্ষে? এটা তো গৌতমকে গিয়ে আমি বলবো না তুই বলছিস না কেন, বলে দে বা কিছু, বা তুমি বলছো না কেন বা কিছু। না না, থাকি না, যেরমভাবে আছে থাকি না। বহু মানুষের ভালোবাসা তো পাচ্ছি, কষ্ট হয় না তো? ওই কষ্টটা হয় না, মানুষের ভালোবাসা পাচ্ছি না, ওই কষ্টটা হয় না। কষ্টটা হয় যে এথিক্সকে বিশ্বাস করি, যে আদর্শকে বিশ্বাস করি, যে আদর্শের জন্য আজও পর্যন্ত কে মরতে রাজি আছো হাত তোলো, দুলাল ব্যানার্জি সবার আগে হাত তুলবে। ওই জায়গাটা আঘাত করলে কষ্ট হয়। কেউ যদি বলে কোনো মানে আগমার্কা তথাকথিত বিপ্লবী যদি বলে গায়ে মানে না আপনি বলো, দুলাল ব্যানার্জিকে বলছে, এবং তার হিস্ট্রি যদি নিয়ে আমাকে যদি দুটো কথা বলতে হয়, তাকে এত এই সব লোককে আমি তাচ্ছিল্য করি, গুরুত্ব দিই না। তো কিছু লোক থাক না গ্যারেজে, সেটা ঘরের ভেতরেও থাকতে পারে, নাহলে প্রতিকূলের চিঠিটা রাস্তায় এলো কী করে, ঘরের ভেতরেও থাকতে পারে। কমিউনিস্টরা রাষ্ট্রের ক্ষমতা থেকে, হ্যাঁ। যে রাষ্ট্র আপনার মতো মানুষের উপর অত্যাচার করে, শোষণ করে, যন্ত্রণা দেয়, এগুলো কিন্তু আপনি চোখ বলছেন, থেকে জল ফেলে, এগুলো কিন্তু আপনি বলছেন। সব আমি বলছি, আপনাকে প্রশ্ন করছি, হ্যাঁ, কমিউনিস্টরা সেই রাষ্ট্রের ক্ষমতা থেকে সরে যাওয়ায় আপনার ভালো লেগেছিল না খারাপ লেগেছিল? কমিউনিস্টরা পরাজিত হবে এটা আমি ভাবতে পারিনি। আপনাকে আমি একটা ছোট্ট কথা বলছি, একটা দল 50% কাছাকাছি ভোট পেল, 235টা সিট পেল, ওরা 30, আমরা 235, স্লোগান উঠল। এত মানুষের সমর্থন ভালোবাসা নিয়ে মাত্র 770 দিনের মাথায় শালকু সোরেনের দেহটা তার মার কাছে কোলে তুলে দিতে পারলাম না। 770 দিনের মাথায় বা 30 দিনের মাথায় গোটা পার্টিটা তাসের ঘরের মতো ভেঙে গেল। দোষ হলো দুলালদের মতো কমরেডদের। মাঝে আমরা ভুলে গেলাম সিঙ্গুর নন্দীগ্রামে আমরা কি ঘটনা ঘটিয়েছি, যে মাইনরিটি কমিউনিটি আমাদের থেকে দূরে সরে গেল, যে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা একটা শক্তিশালী কমিউনিস্ট পার্টি, সারা বিশ্বে যেখানে প্রশ্ন তুলে দিয়েছে ধনতান্ত্রিক দুনিয়ার মধ্যে যে কী এমন শক্তি একটা অঙ্গরাজ্যে ভারতের মতো একটা আধা সামন্ততান্ত্রিক ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে কী কমিউনিস্ট পার্টি যে এত শক্তি নিয়ে বারবার জ্যোতিবাবু ইত্যাদি তিনি নেতারা তারা বারবার ঘুরে আসছে, এত সহজে কমিউনিস্ট পার্টিটা শেষ হয়ে গেল।
পেছনে কোনো ষড়যন্ত্র ছিল না, পেছনে কোনো ভুল ক্যালকুলেশন ছিল না। আজকে বর্তমান যে শাসকের অন্যতম নেত্রী সে সিঙ্গুর করতে দিল না, এটা বলবো আমরা? আপনারা করতে পারেন, সেই ব্যর্থতা তো বেশি। আমার কাছে তো সেইটাই প্রশ্ন, কেন করতে দেবে না? কেন করতে দেবে না? মানুষ চাইছে, মানুষের চাওয়াটাকে আমি সৌজন্যবোধ দেখিয়ে, কিসের সৌজন্য? লক্ষ লক্ষ কোটি কোটি বেকারে মানুষের মধ্যে তার খিদে, তার বঞ্চনা, তার অধিকার, তার ক্ষমতা, সমস্ত কিছুকে আমরা ভুলে গেলাম সৌজন্য দেখাতে গিয়ে। নতুন এবং উন্নত সফেদ, এতে আছে স্মার্ট জাইমসের শক্তি। স্মার্ট জাইমসের শক্তি মানে দাগ দূর করে, জামা কাপড়কে রাখে সুগন্ধময়।